আমি তোমাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের বৃহত্তম সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি এবং তার জন্য দোয়া করি। তোমরা বলেছিলে তোমাদের অনেক কোশ্চেন আছে, কাজেই তোমরা আজকে কোশ্চেন করতে পারো। আমার নাম জেরিন। আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি সবসময় বলতেন শেখ হাসিনা শেষ পরিণতি দেখার জন্য বাঁচতে চান। আপনি কি শেষ পরিণতি দেখেছেন? সকল প্রশংসা সেই রব্বুল আলমিনের, যিনি আমাকে কথা শোনার, বোঝার এবং বলার তৌফিক দিয়েছেন। সুন্দর কোশ্চেন করেছ। আমি আংশিক দেখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখনও অনেকটা বাকি আছে। মিনিং হচ্ছে, আমি গত 15 বছর যাবৎ সত্যিকার অর্থেই আমি তার জন্য অনেক দোয়া করেছি। আমি দোয়া করেছি ওনার সুবুদ্ধিতার জন্যে, যাতে ওনার সুবুদ্ধি হয়। আমি দোয়া করেছিলাম দেশটাকে জালেমের জুলুম থেকে বাঁচাবার জন্যে, এবং আমি এই দোয়াটাও করেছিলাম যে আল্লাহ পাক যেন একটু বাঁচিয়ে রাখেন আমাকে, ওনার শেষ পরিণতিটা আমি দেখতে পারি, কীভাবে ওনার এন্ডিংটা হয়। আলহামদুলিল্লাহ, দেশ মুক্ত হয়েছে। আমি বলবো যে দেশের মানুষগুলো কারা মুক্তি পেয়েছে। কারাগার যেমন থাকে না মানুষের, আটকিয়ে রাখে জেলের মধ্যে, পুরো দেশটাকে জেলের মধ্যে উনি আটকে রেখেছিলেন, তা থেকে মানুষ মুক্তি পেয়েছে। তাহলে এখন কি হয়েছে? এখন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি ওনার পরিণতিটা কি হয়। উড়ে গিয়ে উনি বিদেশে থাকবেন, আর ওখানে বসে দেশকে দেশ সামনের দিকে আগাবে, প্রোগ্রেস করবে, উনি এটা সহ্য করতে পারবেন না, সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি একটা এন্ডিং, যে ওনার এন্ডিংটা কীভাবে যায় সেটা দেখার জন্য। এবার সেজন্য আমি দোয়া করতেছি, দোয়া করতেই থাকবো, এবং তোমাদের নিয়ে আমি দোয়া করতে থাকবো। আমি আরিফা। আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি সাদ্দাম হোসেন কিংবা গাদ্দাফির চেয়েও বেশি স্বৈরাচার ছিলেন? আসলে সঠিক করে তো আমি এটা বলতে পারবো না, কিন্তু যদি টপ 10 নামক একটা ওয়েবসাইট আছে, যেখানে একটা রিপোর্ট বেরিয়েছে, তার ভিত্তিতে আমি বলছি। আমি ঠিক জানি না কতখানি পারফেক্ট এটা। তোমরা জার্মানির অ্যাডলফ হিটলারের কথা শুনেছ, ইউএসএসআরের জোসেফ স্টালিনের কথা শুনেছ, চীনের মাও জেডং, উত্তর কোরিয়ার কিম জং ইল। এরা ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার। এই ওয়েবসাইট দাবি করছে যে বিশ্বের নিকৃষ্টতম 10 জন স্বৈরাচারদের মধ্যে আনফর্চুনেটলি আমাদের ম্যাডাম প্রথম স্থান অধিকার করিয়াছেন। কিন্তু এই জরিপ যে সঠিক এটা আমি বলতে পারছি না, তবে আমি বিশ্বাসও করছি না। কারণ আমরা এখনও জানি ফেরাউন, তোমরা জানো ফেরাউনের কথা কোরআন শরীফে এসছে। তোমরা জানো যে ফেরাউনের ডেড বডি এখনও রেখে দেওয়া হয়েছে জাদুঘরে তাকে। সেটা আবার পচনও ধরে, সেটা আবার ঔষধ দিয়ে সারায়। এমনভাবে আল্লাহ করে রাখছে, কারণ ফেরাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার। কাজে আমি বিশ্বাস করি ম্যাডাম 1 নম্বরে না 2 নম্বরে থাকা উচিত ছিল তার, কারণ ওরা ফেরাউনকে কনসিডার করে নাই। তবে এই যুদ্ধে, এই স্বাধীনতা যুদ্ধ 2024-এ যে মায়ের কোলটা খালি হয়েছে, যে মা সারা জীবন তার ছেলেটাকে দেখবে, সন্তানকে দেখবে, ছেলে মেয়েকে, যে পঙ্গু হয়ে তার সাথে ঘরে বসে আছে, যে মা দেখবে তার তাজা তরুণ সন্তান অন্ধ হয়ে গিয়েছে, ওই মা হয়তো তাকে 1 নম্বরই স্থান দিবেন। এখানে আমার কোনো বক্তব্য নেই। থ্যাংক ইউ। কোটা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা কি শহীদের মর্যাদা পাবেন? তোমার প্রশ্নের জবাব হচ্ছে, এই জবাবটা অ্যাকচুয়ালি ওলামা কেরামরা দিবেন, আমার পক্ষে দেওয়া সম্ভব না। বাট আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যারা ধর্মীয় যুদ্ধ করেছেন, বা এখনও ধর্মীয় যুদ্ধে যদি কেউ যায় তাদেরকে শহীদ বলা হয়। কিন্তু বর্তমান যুগে কিংবা নবীজির ইন্তেকালের পর থেকে এমন কোনো নেতা পৃথিবীতে আসছেন বলে আমাদের জানা নেই, যে যার ডাকে গিয়ে নির্দ্বিধায় বলা যাবে শহীদ হয়ে যাবে মানুষ। এক্ষেত্রে আমি ম্যাডাম হাসিনাকে কিছুটা ক্রেডিট দিতে চাই, কারণ উনি এমন একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছেন, এবং সেটা ওনার বাবার স্বাধীন করা দেশে, যেখানে নির্দ্বিধায় যারা মৃত্যুবরণ করেছেন তারা শহীদ বলে বলা যায়। আমার মনে হয় বাংলাদেশের কোনো ওলামা কেরাম এ ব্যাপারে কোনো দ্বিমত করছেন না। স্বৈরাচারিত্বের চরমে দেশটাকে উনি নিয়ে গিয়েছেন, জাতি মুক্তি চেয়েছে, এবং এই বাচ্চাগুলো জাতিকে মুক্ত করেছেন
ওরা করতে পেরেছে। এই যুদ্ধে যারা গিয়েছে তারা শহীদ বলেই আমি বিশ্বাস করি। এক জাতি এক পরিবার মানে কি? এক জাতি এক পরিবার মানে কি, এইটাও আমার ম্যাডামের কৃতিত্ব আমি বলবো। আজকে এই কথাটা কেন আসে, মাননীয় প্রধান উপদেষ্টা এয়ারপোর্টে নেমেই উনি এই কথা কেন বললেন এক জাতি এক পরিবার? কারণ আমাদের ম্যাডাম, তোমরা জানো যে স্বাধীনতার যুদ্ধটা কি ওনার বাবার একা ছিল? ওনার বাবার নেতৃত্ব দিয়েছেন। এবং ওনার বাবা কোথায় ছিলেন? ওনার বাবা ছিলেন পাকিস্তানে, যুদ্ধ করেছে বাঙালি সবাই মিলে এবং দেশ স্বাধীন হয়েছে। কিন্তু উনি দেশটাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এবং ওনার যে ধারণা, যেটা উনি এতদিন যাবৎ লালন করেছেন এবং উনি শিখিয়েছেন সবাইকে, সেটা হচ্ছে যারা পক্ষের শক্তি তারাই বোধহয় দেশের নাগরিক, তাদের এখানে থাকার অধিকার আছে। এবং ওনার পক্ষে যদি সম্ভব হতো বাকিদেরকে বড় বড় শিপে নিয়ে একেবারে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিতে পারলে উনি তাই দিতেন। আমার যে দৃষ্টিভঙ্গি উনি পোষণ করতেন, দেশটাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছিলেন উনি। তোমরা নিশ্চয়ই জানো যে এই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন কোনো প্রেসিডেন্টের ইলেকশন হয়, আমেরিকার কথাই ধরো, দেখবা যে যিনি হেরে গিয়েছেন ভোটে, প্রথম ব্যক্তি তিনি, যিনি বিজয়ী হয়েছেন তাকে কংগ্রাচুলেট করে। যিনি বিজয়ী হয়েছেন তিনি প্রথম ভাষণটায় কী বলবেন? যারা আমাকে ভোট দিয়েছ তারাও আমার, যারা ভোট দেও নাই, তোমরা আমাকে ভোট দাও নাই, তারাও আমার। কারণ এক জাতি এক দেশ। কিন্তু আমাদের ম্যাডাম দেশটাকে দুটো ভাগ করে ফেলেছিলেন, একেবারে দুই ভাগ। মানে ওনাদের চেতনা এত বেশি জাগ্রত হয়েছে স্বাধীনতার জন্য, স্বাধীনতাটাকে ওনারা কুক্ষিগত করে মনে হয় ওনার পরিবার করেছে এবং একেবারে পারিবারিকভাবে উনি যারা স্বাধীনতার পক্ষে তাদেরকে ওনার পরিবার উনি বানিয়ে নিয়েছেন। তো সেটা তো হয় না, এভাবে তো দেশ চলতে পারে না। যে কারণেই আজকে মাননীয় প্রধান উপদেষ্টা এক জাতি এক পরিবার বলছেন। ঢাকেশ্বরী মন্দিরে উনি গিয়েছেন, হিন্দুদের ওখানে গিয়ে উনি বলেছেন যে এই পরিবারের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এখানে জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ হবে না, আমরা সবাই দেশের নাগরিক, একটা দেশ এক জাতি। আসলে আমরা সবাই দোয়া করি যে এই স্লোগান যেন আজীবন আমরা এবং তোমরা দেখে যেতে পারি, দেশটা সেভাবে চলে। থ্যাংক ইউ। সাংবাদিকরা কেন হাসিনার পক্ষে কাজ করেছিলেন? তোমার প্রশ্নের জবাব হচ্ছে মাতৃত্ব। শেখ হাসিনার মাতৃত্বে আমি অত্যন্ত মুগ্ধ। এটা খুবই স্বাভাবিক, একজন মা তার মাতৃত্বের পরিচয় দিবেন, কিন্তু তার মাতৃত্বের পরিচয়টা এত বেশি প্রভাবিত করেছে যা আমাদের সাংবাদিক বালক বালিকার মধ্যেও গিয়েছিল। তিনি কিছু সুবোধ বালক বালিকা তৈরি করেছেন। এরা দেশের পক্ষে কোনো কাজ করে নেই, এরা দেশের তার মা কষ্ট পাবে এমন কোনো সংবাদ তারা প্রচার করে নেই। এবং মায়ের সাথে থেকে থেকে তারা সকল সুযোগ সুবিধা নিয়ে। তোমরা সবসময় মনে রাখবে যে মানুষ যখন আনডিউ প্রিভিলেজ নেয় তখন তার চোখ অন্ধ হয়ে যায়, সে কানে কিছু শোনে না, মাথা তার বিগড়ে যায়। আমি এক সুবোধ বালককে জানতাম যিনি কোনো একটা পত্রিকার সম্পাদকও বটে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হাসিনা পতনের 2 দিন আগে একটা টিভি শোতে আমি দেখলাম যে তাকে প্রশ্ন করতেছেন উপস্থাপক যে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন যে তিনি জনগণ চাইলেই তিনি ক্ষমতা থাকবেন, জনগণ যখন চাইবে না তখন ক্ষমতা থাকবেন না। এখন যে এক দফা আন্দোলনের ডাক দিয়েছে, এখন তো তাকে কেউ জনগণ চাচ্ছে না, আপনি কি বলেন, জনগণই তাকে এখন চাচ্ছে? তো উনি বললো যে মেজরিটি জনগণ ওনাকে চাচ্ছে কিনা। মেজরিটি বলতে আপনি কী বোঝাচ্ছেন? রাস্তায় গুটি কয়েক মানুষ কি 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে? আমি এখন দৃঢ়তার সাথে বলতে পারি যে মেজরিটি জনগণ মাননীয় প্রধানমন্ত্রী কি চাচ্ছে। আমি হা করে তাকিয়ে আছি, সুবোধ বালক বলে কি বলে এগুলো? এরকম বিগড়ে গেছে ওদের মাথা, আনডিউ প্রিভিলেজ নিতে নিতে, প্রধানমন্ত্রীর লেজুর ভিত্তি করতে করতে এভাবে হয়ে গেছে তোর অবস্থা। একজন শাহেনশাহ বনে গেছে। কোথায় শাহেনশাহরা আজকে? তাদের খুব প্রয়োজন ছিল জাতির। তোমরা আবার দেখেছো ব্যারিস্টার কি নাম বলো তো, নামটা মঞ্জুর আল মতিন। তোমরা মঞ্জুর আল মতিনকে পেয়েছো। তিনিও একজন সাংবাদিক। তিনি প্রমাণ করে দিয়েছেন দেশাত্মবোধ কাকে বলে, তিনি প্রমাণ করে দিয়েছেন ভালোবাসা কাকে বলে, তিনি প্রমাণ করে দিয়েছেন যে মনুষ্যত্ব কাকে বলে। এই যুদ্ধের সময় তোমরা দেখেছো যে মাঠে নেমে বাচ্চাদের সাথে কেমন করে তিনি আন্দোলন করেছেন, কেমন সোচ্চার তিনি ছিলেন। এই মঞ্জুর আল মতিন তোমাদের সবার
এই যুবক যুবতী জেনারেশনের সবার আইকন মঞ্জুর আল মতিন। কাজে এই সাংবাদিক আমরা দেখছি, আর সারা বলতে পারো এখন থেকে কয়েক যুগ ধরে, যুগের পর যুগ মঞ্জুর আল মতিনকে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, তার জন্য দোয়া করবে, আর এই সুবোধ বালাকদরে মানুষ দোয়া করবে। তোমরা গতকালকে বা পরশু দিন দেখেছো যে স্বামী স্ত্রী দুজন সাংবাদিক যারা হাসিনার সাথে সাথে ঘুরতেন, সব জায়গায় তাদের অ্যাক্সেস ছিল, প্রতিটি প্রোগ্রামে তারা যেত, শত কোটি কোটি টাকা তারা বানিয়েছে, এবং এয়ারপোর্টে ভাগার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আইনের জবাবদিহিতার মধ্যে তাদেরকে নিয়ে আসবে। কাজেই এইটা বলবো যে আমাদের মায়ের মাতৃত্ব হলো প্রধান কারণ। উনি এইভাবে পুষেছেন দেশের সাংবাদিকগুলোকে, এবং তারই রেজাল্ট হচ্ছে এটা। আপনি সবসময় বলতেন নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে, শেখ হাসিনাও কি তাই করেছেন? অ্যাবসলিউটলি তাই করেছেন। আমি এখনও বলি তোমরা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসবা। দেখো তিনি কি করেছেন। আগের দিনও কেউ জানতো না তার যে আন্ডা বাচ্চা যতগুলি উনি এই সমাজে তৈরি করেছেন, যত সুবিধা যারা নিয়েছেন, যত মন্ত্রী ছিল সবাই আপা আপা করে জানের যান। হ্যাঁ, তো ওনারা কেউ জানতো না যে উনি এই দেশ থেকে চলে যাবেন, চুপচাপ চলে যাবেন। এক সপ্তাহ আগে উনি বলেছেন যে উনি দেশ থেকে চলে যাওয়ার মানে পাত্রী নন, উনি দেশ থেকে ভাগবেন না। সবাই জানতো আয়রন লেডি দেশ থেকে কীভাবে ভাগবেন, কিন্তু আয়রন লেডি যে ইঁদুর হয়ে উনি চট করে চলে যাবে, এটা কেউ চিন্তা করতে পারেনি, কেউ ভেবেছে, কেউ ভাবে নেই। কাজেই উনি সবচেয়ে নিজেকে ভালোবেসেছেন, এবং নিজেকে ভালোবেসে উনি এটাও আমি পজিটিভলি, তোমরা এটা হাসবে না তোমরা, এটাও আমি পজিটিভলি নিচ্ছি। এই কারণে নিচ্ছি যে যাদেরকে জমিনে রেখে গেছে তারা এখন মানুষ হবে, তারা নিজেরা মনুষ্যত্ব বোধ তাদের মধ্যে জাগ্রত হবে, এবং তারা নিজেদের মতো করে চলতে শিখবে। তারা এই জমিনের সন্তান, এই জমিনে তারা যারা শাস্তি পাবে, যারা থেকে যাবে তারা এই জমিনে মানুষের মতো মানুষ হিসেবে তারা বেঁচে থাকবে। কাজে উনি সবাইকে আমি বলবো সবাইকে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন, সবাইকে পর্যায়ক্রমে এই মানুষগুলো দেশের সত্যিকার মানুষ হবে, আশা করা যায় সংশোধিত মানুষ হবে। কাজে উনি সবচেয়ে ভালো করেছেন, উনি চলে গেছেন। আমরা কিছুদিন আগেও জানতাম না দেশটার ব্যাপক পরিবর্তন হবে, এটা কিভাবে সম্ভব হলো? আমি গত 15 বছর যাবত একটা কথা বলে আসছি, অনেকেই পছন্দ করেন নাই। সেটা ছিল যে এই সরকারকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না যদি না আবাবিল পাখি আসে। আমি যেটা মেইন করেছিলাম, অ্যাকচুয়ালি আমার যেটা চিন্তা ছিল যে এর নিজেদের মধ্য থেকেই কেউ একদম ঝাঁঝরা করে দিবে, তারপরে পৃথিবী থেকে বিদায় নিবে, কিন্তু সেটা হয় নাই। তার চেয়ে যে অবস্থাটা হয়েছে, ওটা হলে হয়তো টেম্পোরারি কোনো সলিউশন হতো, কিন্তু এখন যেটা হয়েছে দেশের জন্য অনেক কল্যাণকর হয়েছে। এমন আবাবিল পাখি এসছে যা কোনো দল থেকে আসে নাই, যা কোনো মত থেকে আসে নাই, যা কোনো জনগণ করতে পারে নাই। এক ঝাঁক আবাবিল পাখি হাজার হাজার এসে একটা ছোট্ট দাবি নিয়ে তারা এত বড় আন্দোলন করে ফেললো যা পৃথিবীতে কোনো নজির নেই। ডিফারেন্সটুকু এতটুকুই যে ওদের জীবনে ওদের অনেকেরই প্রাণ দিতে হয়েছে, যাতে করে এটা আরও বেশি লাস্টিং হবে। এবং মনে হয় বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই পরিস্থিতি, এই আবাবিল পাখি হয়তো আর আসার কোনো প্রয়োজন হবে না। কি ভট্টাচার্যকে আপনি কেন এত পছন্দ করেন? পিনাকি দাকে আমি কেন এত পছন্দ করি, এখানে আমি কতগুলো নাম বলবো, শুধু পিনাকি দা না, এবং ম্যাডাম হাসিনা কতগুলো মানুষের জীবনটা অনেক উন্নত করে দিয়ে গেছেন, এই জন্য তাকে আমি থ্যাংক ইউ বলি। তোমরা মুজাহিদ কারা জানো? মুজাহিদ যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে মাইগ্রেট করে, এই শেখ হাসিনা বাধ্য করেছেন কিছু সংখ্যক মানুষকে দেশ থেকে গিয়ে অন্য দেশে জীবন বাঁচাবার জন্য অন্য দেশে চলে যেতে। তার মধ্যে পিনাকি ভট্টাচার্য এবং শাহেদ আলম, ইলিয়াস হোসেন, এরকম অনেকেই আছেন, আমি সবার নাম জানি না, বাট আমি যাদেরকে ফলো করছি বেশ অনেক বছর যাবৎ, তার মধ্যে প্রথম আমি বলবো পিনাকি ভট্টাচার্য, শাহেদ আলম, ইলিয়াস হোসেন এবং জাহিদুর রহমান, মোস্তফা ফিরোজ, জিল্লুর রহমান, এদেরকে আমি ফলো করেছি এবং এদের কাছ থেকে আমি অনেক পেয়েছি। আমি দেশের অবস্থাটা আপডেটটা তাদের কাছ থেকে পেয়েছি, আমি সবসময় আপডেটেড থাকতাম, কিন্তু দুঃখজনক হচ্ছে তাদের কোনো একটা ভিডিওতে আমি রিয়্যাক্ট করতে পারি নাই, কমেন্ট করতে পারি নাই, শেয়ার করতে পারি নাই। আমার অফিস থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল আমি যেন কোনো রকম ভিডিওতে রিয়্যাক্ট না করি, কারণ সব কিছু ম্যাডাম হাসিনার দোসররা
মনিটর করতেছে, তারা নাকি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো তারা ট্র্যাক করতে পারে। যে কারণে আমি প্রথম পিনাকিদার একটা ভিডিও আমি অফিসে আমার সিকিউরিটি চিফকে আমি ফরওয়ার্ড করেছিলাম। উনি বলছেন যে এটা যেন আমি না করি। এইভাবে দেশটাকে দাবিয়ে রেখেছে। ফলে কি হয়েছে, এই মুজাহিদদেরকে আমি দেখেছি, তারা যাদেরকে আমি ফলো করেছি, তাদের দেশাত্মবোধ আমি দেখেছি, তাদের দেশের প্রতি দরদ আমি দেখেছি, কীভাবে সময়গুলো স্পেয়ার করে মানুষকে সবসময় কোটি কোটি মানুষকে তারা আপডেট করে রেখেছেন কি হচ্ছে দেশে। পিছনে বসে ওরা অনেক অবদান রেখেছেন। আমি বসে আছি সেই দিনটার জন্যে, যেদিন ওনার দেশে ফিরবেন এবং এয়ারপোর্ট থেকে মানুষ যাবে, মাল্য দিয়ে তাদেরকে বরণ করবে, মালা পরিয়ে আনবে। আমি যদি জীবিত থাকি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি নিজে এয়ারপোর্টে যাব এবং তাদেরকে আমি রিসিভ করব। প্রয়োজন আমি তোমাদেরকেও নিয়ে যাব। আমাদের জন্য শিক্ষা কি? করণীয় কি একেবারে সিম্পল, বদান্যতা, পোলাইটনেস, ভালোবাসা, কোনো অহংকার নাই। আজকে দেখো, এই এত বছর যাবৎ মানুষকে যারা শোষণ করেছে, কেউ দাড়ি কেটে চুলে কলপ লাগিয়ে ভাগার চেষ্টা করছে, কেউ শুনেছি নাকি মাথা কামিয়ে ভাগার চেষ্টা করছে। কোথায় তাদের টাকা পয়সা, সম্পদ? কোথায় কোথায় অহমিকা কোথায় চলে গেল? সব সময় মনে রাখবে, রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সব কিছুর একটা সীমা আছে। পৃথিবীটা এভাবেই তৈরি করে দেওয়া হয়েছে, ল অফ রিটার্ন তোমাকে পেতেই হবে। কাজেই যে কাজই করো না কেন, ভাববে এই রিটার্নটা কী আসবে, কোন রিটার্নের জন্য তুমি কোন কাজ করছো, আসল উদ্দেশ্যটা কি? তোমার নিজের তৃপ্তি, মানুষকে শোষণ করে নিজের তৃপ্তি পাচ্ছ, নাকি মানুষকে উপকার করে তৃপ্তি পাচ্ছ? দ্বিতীয়টা লোভে নিবে, অন্যের জন্য বেঁচে থাকবে। এটাই আমাদের শিক্ষা, যে অহমিকা কারোর জন্য কোনো কাজ করে না, অহমিকা মানুষকে ধ্বংস করে। এখন আপনি শেখ হাসিনা ও দেশের জন্য কি দোয়া করবেন? আমার কাছে একটু ক্রিটিক্যাল, বাট আমি খুব স্পষ্ট করে তোমাদেরকে বলছি, আমি দেশের জন্য কি দোয়া করব। দেশ স্বাধীন হয়েছে, তোমরা বিজয় লাভ করেছ, তোমরা ভাগ্যবান যে তোমাদের বাকি জীবনটা আশা করি যে অরাজকতা, যে স্বৈরাচারী শাসক দেশ শাসিত হয়েছে, এটা বোধহয় আর আসবে না। কাজেই আমার দোয়া থাকবে, যারা প্রথমত যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশতের উচ্চ আসনে আসীন করেন। যারা জীবিত থেকেও মৃত, যারা অন্ধ হয়েছে, যারা হাসপাতালে কাতরাচ্ছে, যারা পঙ্গু হচ্ছে, জাতি যেন তাদের দায়িত্ব নিতে পারে, তাদের নিয়ে অহংকার করতে পারে, তাদের জীবনটা যতটুকু এগিয়ে নেওয়া সম্ভব যেন সেই চেষ্টা করতে পারে। সেটা আমার দোয়া। আমার দোয়া হচ্ছে, শেখ হাসিনার জন্য আমি চমৎকার দোয়া করি, খুব ভেরি সিম্পল এবং স্ট্রেট। আমি ওনাকে এভাবে পালিয়ে থাকতে একেবারে পছন্দ করছি না। উনি দেশে ফিরে আসবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো উনি বুকে সাহস নিয়ে উনি দেশে ফিরে আসবেন এবং উনি ল অফ রিটার্ন যতটুকু ওনার প্রাপ্য ততটুকুই উনি পাবেন। আমি ল অফ রিটার্ন বলতে বোঝাচ্ছি তোমাদেরকে ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের আছে, এবং এক্ষেত্রে যেন দেশ এতটুকু কুটিলতার পরিচয় না দেয়। বিচারক যেন ওনার যেটা প্রাপ্য সেই বিচারটুকু ওনাকে দেয়, এবং সেই বিচার উনি যত কিছু ঘটেছে সেই বিচার দেখে এবং সেই বিচারের রেজাল্ট দেখে ওই মায়ের যেন কলিজা শীতল হয়, যে মা তার সন্তানটাকে হারিয়েছে, সারাটা জীবন কষ্ট বয়ে বেড়াবে। ওই মায়ের যেন মা বাবার দিল শীতল হয়, চোখ জুড়ায়, যাদের সন্তানগুলো জীবিত থেকেও মৃত হয়ে তাদেরকে ক্যারি করতে হবে সারা জীবন, তাদের সবার জন্য শীতল হয়। ওই মানুষগুলোর জন্য শীতল হয় সারা দেশবাসী, যাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল। আমি চাই না এত কিছুর বোঝা নিয়ে উনি মৃত্যুবরণ করুন এবং আল্লাহ পাক ওনাকে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে ফেলে দেয়, সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এই দুনিয়ায় তার বিচার হবে এবং বিচারটা যেন এত সুন্দর মতো হয়, যতটুকু ওনার প্রাপ্য। আমি কোনো বাড়াবাড়ি চাচ্ছি না, একেবারেই বাড়াবাড়ি আমি পছন্দ করছি না। যতটুকু ওনার প্রাপ্য ততটুকু বিচার ওনার হবে এবং সেই বিচার উনি বহন করে
রেজাল্ট এনে নিয়ে ল অফ রিটার্নটা সুন্দর মতো নিয়ে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন। সবাই বলো আমিন। এবং আমরা একটু পরেই আসো, আমরা সবাই মিলে এখন দোয়া করতে চলেছি। আমরা এখন দোয়া করব, তারপরে আমরা আল্লাহর কাছে সরাসরি দোয়া করবো এবং তার জন্য আমরা এই দোয়া করতেই থাকবো ইনশাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান, ইয়া রহিম, যার নেতৃত্বে এত ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে, যার নেতৃত্বে যারা পঙ্গু হয়েছে, তুমি তাকে পুরোপুরি ল অফ রিটার্ন দান করো।